আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদ ইসলাম ভিশন লার্নিং থেকে বলছি। আশা করছি সকলে ভালো আছে। আজকে আমরা হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে বেসিক ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আসি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি, যার নাম ইংরেজিতে প্রতিশব্দ হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। আমি আমাদের নবম শ্রেণীর বোর্ড বই যেটি আছে, পাঠ্যসূচক বই থেকে আপনাদেরকে বেসিক জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দুতরফা দাখিলা পদ্ধতি মূলত আমরা চিনি এমন একটি পদ্ধতি, হিসাব পদ্ধতি, যেখানে দুটি পক্ষ থাকবে। এটি হচ্ছে মূলত দুতরফা দাখিলা পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতি মূলত সবার সামনে তুলে আনছেন হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি যিনি মূলত প্রথমত সবার কাছে বর্ণনা করছেন, তার নাম হচ্ছে লুকা পেসিওলি। 1494 খ্রিস্টাব্দে ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসিওলি মূলত দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে সবার কাছে বর্ণনা করেন। এবং দুতরফা দাখিলা পদ্ধতির জিনিসটা মূলত আমাদের কাছে, আমরা সোজা বাংলায় সোজা হিসাবে বুঝতে যদি চাই, হচ্ছে দুটি পক্ষ নিয়ে হিসাব কার্যক্রম সম্পন্ন করা। এই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, আমরা যখন 28 পৃষ্ঠাতে আসবো, এখানে বলা হবে উদাহরণের সাহায্যে দুতরফা দাখিলা পদ্ধতির ব্যাখ্যা প্রদান করছে। এখানে উদাহরণের মাধ্যমে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি চেনার চেষ্টা করব। আচ্ছা, এখানে উদাহরণ কি দিয়েছে? উদাহরণ হিসেবে বলেছে অফিসের কর্মচারীকে বেতন বাবদ 5,000 টাকা প্রদত্ত হলো। মানে 5,000 টাকা বেতন বাবদ দিয়েছে, মানে তার বেতন দিয়েছে 5,000 টাকা আর কি। তাহলে এখানে আমাদেরকে কিন্তু কয়টা হিসাবকে প্রভাব করতেছে আমরা একটু খেয়াল করে দেখি। আমাদের কিন্তু দুইটা হিসাবকে কিন্তু তারা প্রভাব করতেছে। কি কি? প্রথম হচ্ছে বেতন দিয়েছে, এই কারণে বেতন হিসাব। দ্বিতীয় হচ্ছে কি, আমাদের নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব। কি কি তাহলে? বেতন হিসাব এবং নগদান হিসাবকে এই লেনদেনটি প্রভাব করতেছে। আমরা যে বিগত অধ্যায়ে বিগত লেনদেন অধ্যায়ে আমরা পড়েছিলাম যে কোন কোন হিসাব কিভাবে প্রভাবিত হয়, সেম জিনিসটা এখানে হচ্ছে ডেবিট ক্রেডিটের মাধ্যমে। আমরা জানবো কোন ক্ষেত্রে ডেবিট হয়, কোন ক্ষেত্রে ক্রেডিট হয়, পরবর্তীতে আমরা সামনে ওটাতে আগাচ্ছি ইনশাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি দুতরফাটা কি। এই যে প্রতিটা হিসাবের মধ্যে যে দুটি পক্ষ প্রভাবিত হয়, এই জিনিসটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্যগুলোকে আমরা একবার পড়ে নিই, ইনশাল্লাহ আমরা বুঝে নিব। প্রথমটা হচ্ছে দ্বৈত সত্তা। দুটি পার্ট, যে একটু আগে পড়লাম যে দুটো অংশ থাকতে হবে, দুটো অংশকে প্রভাব করতে হবে। এই হচ্ছে আমাদের কি, দুতরফা দাখিলা পদ্ধতি। দ্বিতীয়তে আসি, দাতা ও গ্রহিতা। মানে কি, দ্বৈত সত্তা যেরকম থাকে সেম, দুইটা পক্ষ থাকতে হবে, একজন দিবে, একজন কি নিবে আমাদের থেকে অবশ্যই। এ হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি। তৃতীয় হচ্ছে ডেবিট ক্রেডিট করা। আমি বলছি এখন ডেবিট ক্রেডিটটা কি। ডেবিট ক্রেডিট আমরা সামনে বুঝবো। মূলত হচ্ছে যখন দুইটা পক্ষকে প্রভাব করবে, তখন ডেবিট ক্রেডিটও প্রভাবিত হবে, ডেবিট ক্রেডিট হবে। এবং ডেবিট ক্রেডিট আমরা কিভাবে হয় ইনশাআল্লাহ সামনে ছক আকারে পড়ার চেষ্টা করব। তারপরে চতুর্থত হচ্ছে সমান অঙ্কের আদান প্রদান। হ্যাঁ, এখানে একটা সুবিধা হচ্ছে কি, দুনো পক্ষই সমান সমান অঙ্কে আদান প্রদান করা হবে। মানে ডেবিটে যদি 5,000 টাকা হয়, ক্রেডিটেও 5,000 টাকা হবে। ডেবিটে যদি 5 লাখ টাকা হয়, ক্রেডিটেও কি হবে, 5 লক্ষ টাকাই হবে। অবশ্যই 2 লক্ষ 3 লক্ষ হচ্ছে না। এর অর্থটা কি, আমাদের ডেবিট ক্রেডিট সমান অঙ্ক পরিমাপযোগ্য হবে। এরপর হচ্ছে সামগ্রিক ফলাফল। সামগ্রিক ফলাফল মানে কি, সমতার ফলাফল। দুনো পক্ষ একটু কমও হবে না, কিছু বাড়তি হবে না, দুনো পক্ষ সমান হবে। এই সমানটাকে মূলত সামগ্রিক ফলাফল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপর আসি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা সমূহতে আসি। এখন আমরা কিসে আসবো? দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা। আমরা সুবিধা নিয়ে আজকে বিশ্লেষণ করছি। এই দুতরফা দাখিলা পদ্ধতি আমাদের হিসাব বিজ্ঞান পদ্ধতিতে কিভাবে কিভাবে সুবিধা দিয়ে থাকে তা আজকে আমরা জানবো। প্রথম সুবিধা হচ্ছে পরিপূর্ণ হিসাব সংরক্ষণ করা যায়। মানে সম্পূর্ণ একটা হিসাবকে আমরা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারবো সংক্ষিপ্তভাবে, এটা মূলত বুঝিয়েছে। তারপর হচ্ছে লাভ লোকসান নিরূপণ করা যায়। মানে আমরা ডেবিট ক্রেডিট যদি দুইটা হিসাব পক্ষ সুন্দর করে হিসাব করে রাখি, তখন আমাদের লাভ লোকসান বের করতে গেলে বছর শেষে, মাস শেষে সুবিধা হয়ে ওঠে। এরপর হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা, একদম সহজ। মানে ডেবিট ক্রেডিট যদি সমান থাকে, ডেবিট ক্রেডিট আমরা দেখে বুঝে নিতে পারবো, হ্যাঁ গাণিতিক ভাবে আমার হিসাবটা কি শুদ্ধ হয়েছে নাকি ভুল হয়েছে। আমরা আগে থেকে জানি, আমরা হিসাব বিজ্ঞান করি ব্যবসার কি, টাকা পয়সাটাকে আমরা ঠিকভাবে রাখার জন্য। এই টাকা পয়সা ঠিকভাবে রাখার জন্য অবশ্যই আমাদের হিসাব নির্ভুল হতে হবে। হিসাব নির্ভুল হলে কিন্তু আমাদের লাভ লোকসান ঠিকভাবে বোঝা যাবে। এই লাভ লোকসান ঠিকভাবে বোঝার জন্য দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কি জায়গা নিয়ে রাখছে আমাদের হিসাব বিজ্ঞান ক্ষেত্রে। এরপরে আসি,
আর্থিক অবস্থা নিরূপণ করা যায়, টাকা পয়সা ঠিক ঠিকানা একদম আরামসে করা যায়। কিভাবে? নির্দিষ্ট তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরির মাধ্যমে কারবারের আর্থিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর মানে কি? টাকা কোন দিন আসছে, টাকা কোন দিন কার কাছে গেছে, এই দুই তরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে একদম ইজিলি আর্থিক বিবরণীতে হিসাববদ্ধ করা যায় এবং এর পরবর্তীতে আমরা হিসাবটা বুঝতে পারি। তারপর হচ্ছে ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। আমি কিন্তু আবারও বলছি, আমি হিসাব বিজ্ঞান বোর্ড বই থেকে আপনাদেরকে কি পড়াচ্ছি, আমি এখনো কি বেসিক পড়াচ্ছি। বেসিক পড়ানোর জন্য আমাদের অবশ্যই বোর্ড বই নিয়ে পড়তে হবে। আপনাদের অবশ্যই হিসাব বিজ্ঞান বোর্ড বইটা থাকবে, ওখান থেকে আমরা অধ্যায়টা মূলত বেসিক করছি। আমি যখন ম্যাথ করাবো ইনশাল্লাহ আমি বই থেকেই করাবো, বোর্ড বই থেকে। আমরা পরবর্তীতে সাপ্লিমেন্ট এবং অন্যান্য টেস্ট পেপারেও যাব, কিন্তু আগে আমরা বোর্ড বই থেকে আমরা আগাচ্ছি আর কি। আচ্ছা, আমরা কইছিলাম, আমরা ছিলাম ভুল ত্রুটি ও জালিয়াতি উদ্ঘাটন ও প্রতিরোধ। হ্যাঁ, ভুল ত্রুটি আছে কিনা, কোন রকমের জালিয়াতি আছে কিনা, এটা কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে উদ্ঘাটন করা যায়। যেভাবে লাভ লোকসান আমরা উদ্ঘাটন করব, সেম ভাবেই আমরা ভুল ত্রুটি আছে কিনা সেটা জানতে পারবো ডেবিট ক্রেডিটের মাধ্যমে, দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে। এরপর আসি ব্যয় নিয়ন্ত্রণ। হ্যাঁ, আমরা যখন প্রতিটা হিসাবের আলাদা আলাদা দুইটা পক্ষকে আমরা সুন্দর করে লিপিবদ্ধ করব, তখন আমরা বুঝতে পারবো যে কি হিসাব বিজ্ঞানে অথবা আমাদের হিসাবে ব্যয় কিভাবে বাড়ছে অথবা কিভাবে আমাদের হিসাবকে প্রভাবিত করতেছে এই ব্যয়টা। তারপরে আসি আমরা সঠিক কর নির্ধারণ করতে পারবো। হ্যাঁ, আমরা লাভ লোকসান একুরেট ভাবে যদি একুরেসির সাথে যদি আমরা বের করতে পারি আমাদের কর কয় পার্সেন্ট, আমাদের করের অ্যামাউন্টটা আমরা ইজিলি বের করতে পারবো। এরপরে আসি নবম নাম্বারে। নবম নাম্বারে হচ্ছে সহজ প্রয়োগ। দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু বিজ্ঞানসম্মত একদম সহজ একটা পদ্ধতি, যেটা আমরা ইজিলি প্রয়োগ করতে পারবো। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সামনে আরো ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি, আমরা ইনশাল্লাহ সামনে আরো পারবো। আচ্ছা, দশম নাম্বার এবং সর্বশেষ সুবিধা হচ্ছে সর্বজনীন স্বীকৃতি। দুতরফা দাখিলা পদ্ধতি কিন্তু শুধু বাংলাদেশে নয় অথবা ইতালিতে নয়, প্রতিটি দেশের মধ্যে কি স্বীকৃতি পেয়েছে যে বিজ্ঞানসম্মত একদম সহজ ভাষায় আমাদের সহজ পদ্ধতিতে কি দুতরফা দাখিলা পদ্ধতি করার জন্য এটি কিন্তু কাজে দিচ্ছে। হিসাব বিজ্ঞানের সকল কাজের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি খুব সহজ। আচ্ছা, আমরা ডেবিট ক্রেডিট নিয়ম নির্ণয়ের নিয়মাবলী আমরা একটু পড়ে নিই। এটা হচ্ছে 30 পৃষ্ঠাতে, আমরা এই জায়গায় পাবো। 30 পৃষ্ঠাতে একদম এখানে এখানে উল্লেখ করা আছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের বিষয়াবলী, নিয়মাবলী। পূর্বে বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের টাকার অঙ্ক সমান হয়। আমি আগেই বলছি দুনো পক্ষ সমান হতে হবে। তারপর হচ্ছে এই ধারণাই হিসাব সমীকরণের ভিত্তি। গত ক্লাস আমরা হিসাব সমীকরণ করছিলাম, এটার ভিত্তি বলছে এখানে। তারপর হচ্ছে হিসাব সমীকরণের মূল উপাদানগুলো কি কি? মূল উপাদানগুলো কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। এই হচ্ছে আমাদের মূল উপকরণ, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। আবার মালিকানা সত্ত্বকে বিশ্লেষণ করলে মূলধন, উত্তোলন, আয় ব্যয় পাওয়া যায়। হ্যাঁ, আমরা মালিকানা সত্ত্ব নির্ণয়ের একটা সূত্র শিখছিলাম, যেখানে মূলধন থেকে মূলধনের সাথে আয় যোগ করব, উত্তোলন বাদ দিব, ব্যয় বাদ দিব। এই যে তাহলে আমরা মালিকানা সত্ত্ব থেকে আরো কয়েকটা উপাদান পাইছি। কি কি? প্রথম উপাদান হচ্ছে প্রথম উপাদান হচ্ছে কি মূলধন, তারপরে হচ্ছে উত্তোলন, তারপরে হচ্ছে আয়, তারপর হচ্ছে ব্যয়। এই সকল কিছু উপাদান মিলিয়ে আমরা 5 ধরনের হিসাব দেখতে পাই। কয় ধরনের দেখতে পাই? 5 ধরনের হিসাব দেখতে পাই। আমি হিসাবগুলা পাশে এখানে দিয়ে দিছি, একটু করে দেখে নেবেন আপনারা। সম্পদ, দায়, মূলধন, আয় ও ব্যয়। আমরা টোটাল 5টা দেখছি, আবার বলতেছি সম্পদ, দায়, মূলধন, আয় ও ব্যয়। টোটাল কয়টা পেয়েছি? 5টা পেয়েছি। আমি কিন্তু 5টা হিসাবের বিশ্লেষণ প্রথম ক্লাসেই করেছিলাম, একদম শুরুতে লেনদেনের প্রথম ক্লাসে আমরা প্রতিটা হিসাবের সংজ্ঞা স্বরূপ এবং বিশ্লেষণ স্বরূপ আমি একটা লেকচার দিয়ে দিছিলাম। আপনারা কষ্ট করে একটু প্রথম অধ্যায় অথবা প্রথম অধ্যায় নয়, দ্বিতীয় অধ্যায়ের আপনারা এই ভিডিওগুলো একটু দেখে নেবেন, ইনশাআল্লাহ আপনারা বুঝবেন। আচ্ছা, পরবর্তীতে আমরা কিছু চার্ট দেখবো। আমরা বলছিলাম আমরা ডেবিট ক্রেডিট কেমনে নির্ণয় করব তা শিখবো। ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য কিছু চার্ট আছে, চার্টগুলো আমি পাশে দিয়ে দিচ্ছি এবং আমি ভিডিও শেষে আপনাদেরকে ছবি আকারেও দিয়ে দিব এবং আপনাদেরকে এখনো বলে দিচ্ছি যে 30 পৃষ্ঠার একটা চার্ট আছে। এই যে এই চার্টটা সম্পদ, সম্পদ, দায়, এসব কিছু কিন্তু প্রত্যেকটাই কি আছে এখানে দেওয়া আছে। আমরা এই হিসাব অনুসারেই কি করব? কাজ করে থাকবো। প্রথম হচ্ছে
সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং হ্রাস পেলে কি হয়? ক্রেডিট হয়। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবং দায় হ্রাস পেলে ডেবিট হয়। মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। আবার আয়, রেভিনিউ বা আয় বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। এদিকে আবার ব্যয়, ব্যয় বাড়লে ডেবিট হয়, আবার কমলে কি হয়? ক্রেডিট হয়। আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা মুখস্থ করে নিলে ডেবিট ক্রেডিট নির্ণয় আমাদের জন্য কি একেবারেই সোজা। এই হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির বেসিক ক্লাস। ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরবর্তীতে ম্যাথমেটিক্স নিয়ে এবং অঙ্ক নিয়ে, মানে সরি, দুই তরফা দাখিলা পদ্ধতির অঙ্কগুলো কিভাবে হয়, ডেবিট ক্রেডিট আমরা কিভাবে দুইটা হিসাব বের করে করব, তা নিয়ে একটা ইজি ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আমি আগামীকাল ভিডিওটি ইনশাল্লাহ আপলোড করব। আজকে আপনারা বেসিক ক্লাসটা একটু কি করে নেবেন, দেখে নেবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।